নমস্কার বন্ধুরা, গল্পের জাদুঘর চ্যানেলে আপনাদের সবাইকে আবার স্বাগত জানাই। এসে গেছি আমাদের অর্জুন কাহিনীর তৃতীয় পর্ব নিয়ে। এখন পড়ছি আমরা সমরেশ মজুমদারের ড্রাকুলার সন্ধানে অর্জুন। কেমন লাগছে আমাদের প্লিজ একটু কমেন্ট করে জানাবেন। কি ধরনের গল্প আর শুনতে চাইছেন সেটাও জানাতে ভুলবেন না। আরেকটা কথা, আমাদের এই গল্পে কোথাও কোথাও একটু কুসংস্কারকে প্রশ্রয় দেওয়া হয়েছে, অথবা কোনো প্রাণী হত্যা দেখানো হয়েছে। গল্পের জাদুঘর চ্যানেল কিন্তু কোনো প্রাণী হত্যা বা কুসংস্কারকে প্রশ্রয় দেয় না। তাই আমাদের সঙ্গে থাকবেন, গল্পের মজা নিন আর আমাদের পাশে থাকুন। আবার শুরু করছি আমাদের গল্প। নমস্কার। শেষ পর্যন্ত সার্কিট হাউসেই ঘরের ব্যবস্থা করতে হলো অর্জুনকে। গোরান সাহেবের যুক্তি মনঃপূত হয়নি মেজরের। পাহাড়ে জঙ্গলে তাঁবু খাটিয়ে থাকতে হয়, বিকল্প ব্যবস্থা নেই বলে। এভারেস্টের 500 ফুট নিচে যদি একটা বিশ্রী ধর্মশালা থাকতো, তাহলে অভিযাত্রীরা সেখানে গিয়েই উঠতেন, তাঁবু খাটাতেন না। গোরান সাহেব অ্যাডভেঞ্চার করতে চেয়েছিলেন, কিন্তু মেজর রাজি হলেন না। সার্কিট হাউসের ব্যবস্থা করে ওদের ওখানে তুলে দিতে দিতে সন্ধ্যা হয়ে গেল। অত লটবহর টানাটানি না করে হাবুর জিম্মায় রেখে দেওয়া হলো। গোরান সাহেব তার ঘরের দরজা বন্ধ করলে অর্জুন খাওয়া দাওয়ার প্রসঙ্গ তুলল। মেজর ততক্ষণে পোশাক পাল্টে ফেলেছেন। আলখাল্লায় বেল্ট বাঁধতে বাঁধতে বললেন, নো প্রবলেম। প্রথমে বলো তোমার মা কিরকম আছেন? ভালো। তাহলে তো চুকেই গেল, ওর হাতে নিরামিষ রান্না খাবো। এই ধরো লাউয়ের ঘন্ট, চাল কুমড়ো নারকোল দিয়ে, শুক্তো, বড়ির ঝাল। বলতে বলতে খেয়াল হলো তার, আচ্ছা, ওকে খাটানো হয়ে যাবে না তো? মোটেই না, মা এসব রান্না করতে পারলে খুশিই হবেন। কিন্তু ওই ভদ্রলোক কি দেশি রান্না খেতে পারবেন? আলবাত খাবে। আমেরিকানরা তো সেদ্ধ ছাড়া কিছু খেতেই জানে না। এবার খেয়ে দেখুক রান্না কাকে বলে। শুধু একটু মিষ্টি দিতে বলো। কিন্তু এগুলো তো দিনের খাবার। আরে তাই তো, আমাদের কাছে কিছু টিন ফুড আছে, আর চালিয়ে নেব। মেজর একটা ব্যাগ খুলে হুইস্কির বোতল বের করলেন। সেটাকে আলোর সামনে ধরে খানিকক্ষণ দেখলেন। ওর দাড়ি গোফের জঙ্গলের মধ্যে দিয়েও তৃপ্তির হাসিটা ফুটে উঠছিল। গুড, তুমি তো এখন সাবালক, চলবে তো? না। অর্জুন হেসে মাথা নাড়ল। ছিপি খুলে বোতল থেকে সরাসরি কয়েক ঢোক গলায় চালনা করে দিলেন মেজর। তারপর চোখ বন্ধ করে কয়েক সেকেন্ড দাঁড়িয়ে রইলেন। অর্জুনের মনে পড়ল মেজরের মদ্যপান সে প্রথম দিন থেকে দেখে আসছে। অনেক বছর হয়ে গেল। ইতিমধ্যে মেজরের দাড়ির বেশিরভাগটাই সাদাটে হয়ে গেছে, অথচ ওর স্বভাব বদলায়নি। মদের প্রতি আসক্তি একই রকমের রয়েছে। বোতলটাকে যত্ন করে টেবিলের উপর রেখে মেজর বিছানায় বসলেন। এবার বলো, গোলান সুলেমানকে তোমার কেমন লাগলো? একটু অন্যরকম। ঠিক, মাঝে মাঝে আমারও মনে হয় ও মানুষ না, মানুষের শরীরে বাস করা একটা আত্মা। আসলে আত্মা নিয়ে গবেষণা করতে করতে ওর মধ্যে পরিবর্তন এসে গেছে, বুঝেছো? এমনিতে লোকটা ভালো। আজ অমলদার বাগানে একটা শঙ্খচূড় সাপকে উনি মুঠোয় চেপে মেরেছেন। পরে সেই সাপটার মাথা কেটে পাতায় জড়িয়ে নিয়ে এসেছেন। সাপের মাথা? চোখ বড় করলেন মেজর। সাপের মাথার সঙ্গে হয়তো আত্মার কোনো সম্পর্ক থাকলেও থাকতে পারে। এসব লোকেদের বোঝা মুশকিল। আমি আসতে রাজি হলাম কারণ তোমাদের সাথে দেখা হবে। দ্বিতীয়ত, ভূত প্রেত আমি অতটা বিশ্বাস করি না, কিন্তু ড্রাকুলার গল্প পেলেই পড়ে ফেলি। এই সুযোগে যদি জ্যান্ত ড্রাকুলা দেখা যায়, মন্দ কি? বোতলের দিকে হাত বাড়ালেন মেজর। আপনি চিঠিতে স্পষ্ট কিছু লেখেননি, ব্যাপারটা কি? গোরান সুলেমানকে আত্মা নিয়ে যারা গবেষণা করে তারা খুব গুরুত্ব দেয়। গোরান বিশ্বাস করে আত্মা আছে, তবে ভালো মানুষ মরে গেলে তাদের আত্মা মহাশূন্যে মিলিয়ে যায়। কিন্তু মন্দ মানুষের আত্মা পৃথিবীতে আটকে থাকে, যন্ত্রণা পায়।
সেই যন্ত্রণা নাকি মারাত্মক। মানুষ হয়ে থাকার সময় যাদের কামনা বাসনা মিটে না, লোভের যাদের শেষ হয় না, তারা বদ আত্মা হয়ে যায়। এই আত্মাদের কেউ প্রতিশোধ নিতে, অত্যাচার করতে একটা শরীর বেছে নেয়। এদের বলা হয় ড্রাকুলা। দিনের বেলায় এদের কোনো ক্ষমতা নেই, কিন্তু রাত্রে এরা ভয়ানক হয়ে ওঠে। গলায় মদ ঢাললেন মেজর। এসব কথা এখন একটা কিশোরও জানে। সেই সঙ্গে এও জানে যে রাক্ষস খোক্কস ড্রাকুলা স্রেফ গাঁজাখুরি। আমি একটা কথা ভেবে পাচ্ছি না, গোরান সাহেবের মতন একজন আধুনিক মানুষ কেন এসব ইন্টারেস্টেড হলেন। গাঁজাখুরি? মাই ডিয়ার অর্জুন, পৃথিবীর নানান দুর্গম জায়গায় ঘুরে আমি স্পষ্ট জেনে গেছি, আমার জ্ঞানই শেষ কথা নয়। তুমি একটা গরুকে দেখবে সুন্দর সাঁতার কেটে নদী পার হচ্ছে। ওকে সাঁতার শেখালো কে? কখনো যে মানুষ জলে নামেনি, সে কি সাঁতার কাটতে পারবে? একবার আলাস্কা পেরিয়ে এমন একটা বরফের দেশে গেছিলাম, যেখানে আমাদের আগে কেউ যায়নি। তুষার ঝড়ে আমরা আটকে পড়ায় খাবার শেষ হয়ে যাচ্ছিল। একদিন আমি আর একজন স্ক্যান্ডিনেভিয়ান শিকার করতে বের হলাম। ওইসব অঞ্চলে শিল মাছ পাওয়া যায়। বরফের চূড়ায় বসেছিলাম। হঠাৎ দেখলাম একটা শিল আরেকটা চূড়োয় বসে আছে। আমাদের দেখেই সেটা শূন্যে ঝাঁপ দিল। অত বড় চর্বিওয়ালা শরীর, ঠিক পাখির মতো অনেকটা উড়ে নিচের বরফের খাঁজে লুকিয়ে পড়ল। শিল উড়তে পারে, এ কথা তুমি বিশ্বাস করবে? অত কথা বলার দরকার কি? এই দেশে এখনো নিশ্চয়ই তান্ত্রিকদের খুব প্রভাব আছে। আছে তো? মেজর জিজ্ঞাসা করলেন। হুম, তা আছে। অর্জুন স্বীকার করল। শুধু সরল অশিক্ষিত মানুষরাই তাদের কাছে যায়, এ কথা নিশ্চয়ই তুমি বলবে না। শিক্ষিত মানুষরা যখন তাদের সামনে মাথা নিচু করে, তখন গাঁজাখুরি বলে উড়িয়ে দিতে পারবে? রামকৃষ্ণদেব মা কালীর দর্শন পেতেন, তুমি জানো না? পড়েছি, কিন্তু ভগবান থাকলে ভূত থাকার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। গুরান সাহেব আগে কি করতেন? ও ডাক্তারি পাশ করে গবেষণা করে গেছে চিরকাল। কি ব্যাপারে? ওই একটা প্রশ্ন, যেটা করলে গোরান খুব রেগে যায়। চলো, অনেকক্ষণ বকবক করে যাচ্ছি, তোমাদের শহরটা একটু ঘুরে দেখি। মেজর আবার বোতলের দিকে হাত বাড়ালেন। অর্জুন বলল, আজকে বিশ্রাম নিলে ভালো হতো না? অনেকটা জার্নি করে এসেছেন। তার চেয়ে আপনাদের পরিকল্পনার কথা শুনলে ভালো লাগবে। মেজর উঠে একটা ব্যাগ খুলে বড় একটা প্যাকেট বের করলেন। সেখানে ভাঁজ করে রাখা একটা ম্যাপ টেবিলের ওপর বিছিয়ে দিয়ে বললেন, অর্জুন, কাম হিয়ার। অর্জুন কাছে গেল। একটা বড় বিন্দুর ওপর আঙুল রেখে মেজর বললেন, দিস ইজ জলপাইগুড়ি। এখানে আমরা রয়েছি। ঠিক আছে? এটা তিস্তা। সাহেবদের তৈরি ম্যাপ। ভুল থাকলে তুমি বলে দেবে। এই তিস্তা পার হলে হিমালয়ের নিচের পুরো জায়গাটার নাম ডুয়ার্স। এই যে রাস্তাটা ডুয়ার্স পেরিয়ে সোজা আসামে চলে গেছে। অর্জুন ম্যাপটাকে লক্ষ্য করছিল। প্রথমেই চোখে পড়ল তিস্তার ওপর যে দুটো ব্রিজ তৈরি হয়েছে তা ম্যাপে নেই। এখান থেকে ময়নাগুড়ি হয়ে ধূপগুড়ি চলে গিয়েছে রাস্তাটা। এখন যে ময়নাগুড়িতে না গিয়ে বাইপাস হয়ে নতুন তৈরি ন্যাশনাল হাইওয়ে দিয়ে ধূপগুড়ি যাওয়া যায়, সেই রাস্তাটা ম্যাপে নেই। অর্থাৎ এই ম্যাপ তৈরি হয়েছিল 60 সালের আগে। ডুয়ার্সের ভূগোল মোটামুটি এক থাকলেও পথঘাট বদলে গেছে। মেজর বললেন, এই পথ ধরে আমরা সোজা চলে যাব হাসিমারা। তারপর এখান থেকে ভুটানের এলাকা। এই হাসিমারার পাশে একসময় ব্রিটিশদের কবরখানা ছিল। গুরান যা তথ্য পেয়েছে, এই এলাকায় 100 বছর আগে প্রচুর ব্রিটিশ থাকতো, প্রয়োজনে থাকতো। চা বাগানের পত্তনের পর এখানে তাদের একটা ক্লাবও তৈরি হয়েছিল। সেই ক্লাব ভারতীয় বিপ্লবীরা পুড়িয়ে দিয়েছিল একসময়। 3 জন ব্রিটিশ সেই আগুনে পুড়ে মারা যায়। আমরা ওখানে যেতে চাই। কেন?
ওই 3জন ব্রিটিশের মৃত আত্মা এখনো এইসব অঞ্চলে সক্রিয় বলে কোরানের ধারণা। ও নাকি ওর পরিচিত আত্মার কাছ থেকে এমন তথ্য পেয়েছে। অর্জুন হেসে ফেলল। মেজর চোখ ছোট করলেন। তুমি হাসছো কেন? অর্জুন বলল, ওই আত্মারা এখানে পড়ে আছে কেন? ওরা যখন ব্রিটেন থেকে এসেছিল তখন স্বচ্ছন্দে স্বদেশে চলে যেতে পারে, সেটাই তো স্বাভাবিক। আর চলে যেতে ওদের তো অসুবিধা হওয়ার কথা নয়। মেজর মাথা নাড়লেন। ঠিক এই প্রশ্নটাই আমি কোরানকে করেছিলাম। উনি কি জবাব দিয়েছেন? খুব ভুল বলেননি। এই আত্মারা বদ আত্মা। এদের কামনা বাসনা ডুয়ার্সের জঙ্গলের মধ্যেই আটকে রয়েছে। তাছাড়া দীর্ঘকাল মারা যাওয়ায়, দেশ ছাড়া থাকায় দেশের জন্য কোনো আকর্ষণ এদের নেই। মেজর বললেন। অর্জুন উঠে দাঁড়ালো। আমি একটা কথা বুঝতে পারছি না। আপনি এর আগে যেসব অভিযানে গিয়েছেন তার প্রত্যেকটাই বিজ্ঞান নির্ভর ছিল, কিন্তু এই আত্মা খোঁজার ব্যাপারটা যে কোনো সুস্থ লোকের কাছেই হাস্যকর শোনাবে। তুমি ভুল করছো। গোরান যদি শুধু আত্মা খুঁজতে এখানে আসতো, আমি ওর সঙ্গী হতাম না। ও এসেছে ড্রাকুলার সন্ধানে। এখানেই আমার ইন্টারেস্ট। ড্রাকুলা? ও তো একটা কাউন্টকে নিয়ে বানানো গল্প। ঠিক, কিন্তু কাগজে পড়েছি এদেশে এখন ডাইনি সন্দেহে মানুষকে পুড়িয়ে মারা হয়। আমি তাই দেখতে চাই আসল ব্যাপারটা কি, আর এই কাজে তোমার সাহায্য চাই। মেজর আবার গলায় তরল পদার্থ ঢাললেন। কিরকম? এই অভিযানে তুমি আমার সঙ্গী হবে। আপনার বন্ধু কি সেটা চাইবেন? হুম, সেই জন্যই তো প্রথমে জলপাইগুড়ি এলাম। কিন্তু আপনি বুঝতেই পারছেন, আমি ব্যাপারটা আজগুবি ভাবছি। তাই প্রতিটি স্তরে আমি প্রমাণ খুঁজব। এটা কি ভালো লাগবে? মানুষ যখন ভক্তিতে নম্র হয় তখন সে অন্ধ হয়ে যায়। সে সময় কারো সন্দেহ সে সহ্য করতে পারে না। তোমার আর গোরানের মাঝখানে তো আমি আছি, নাকি? কিছুক্ষণ বাদে অর্জুন বেরিয়ে এলো মেজরের ঘর থেকে। এখন সন্ধে শেষ হতে চলেছে। গোরান সুলেমানের ঘরের দরজা কিন্তু বন্ধ। একটা সাপের মাথা কেটে ঘরে নিয়ে এসে ভদ্রলোক তখন থেকে দরজা বন্ধ করে কি করছেন তা তিনিই জানেন। হয়তো ঘনিষ্ঠ আত্মাদের ডেকে কথাবার্তা বলছেন। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের দেবযান বইটি ইংরেজিতে কেউ অনুবাদ করেছে কিনা অর্জুনের জানা নেই। থাকলে ওকে পড়তে দেওয়া যেত। সার্কিট হাউসের সামনে বাইকে উঠতেই অর্জুন শুনতে পেল, কি খবর এখানে? সে পেছনে ফিরে তাকাতেই অবনীবাবুকে দেখতে পেল। জলপাইগুড়ি থানার ওসি অবনীবাবু মানুষটি খুবই ভালো। অর্জুনের সঙ্গে সুসম্পর্ক রয়েছে। অর্জুন বাইক থেকে নেমে বলল, বাইরের দুজন অতিথি এসেছেন, দেখা করতে এসেছিলাম। আপনি? আর বলবেন না, ওপরওয়ালা এসছে, ডেকে আনলো, এনে ধমকালো। কেন এটা হচ্ছে, কেন ওটা হচ্ছে, এইসব। অবনীবাবুকে একটু বিরক্ত দেখালো। অর্জুনের মনে পড়ে গেল তিস্তার ওপাশে হাইওয়েতে নাকি সন্ধ্যের পর ছিনতাই হচ্ছে। গাড়ি থামিয়ে, আরে এই খবর আপনিও পেয়ে গেছেন? হ্যাঁ, পরপর কয়েকটা হয়েছে। গাড়িগুলো থেমে যাচ্ছে আর মুখোশ পরা ছিনতাইবাজরা যা পাচ্ছে কেড়ে নিচ্ছে। তবে একটাই বাঁচোয়া, এখনো খুন খারাপই হয়নি। সেটা কেউ বাধা দেয়নি বলে করেনি। কারা করছে? কোনো ক্লু পায়নি। পরিচিত ছিনতাইবাজরা ইংরাজিতে কথা বলতে পারে না। এরা নাকি ইংরেজিতে কথা বলে। দুটো গাড়ির ড্রাইভার একই স্টেটমেন্ট দিল। আচ্ছা, ওই সময়ে হাইওয়ে তো ফাঁকা থাকার কথা। গাড়িগুলো যাওয়া আসা করে বেশ দ্রুত গতিতে। ওরা ওদের থামায় কি করে? এটাই তো মিস্ট্রি। ঠিক ছিনতাইবাজদের সামনে এসে গাড়িগুলো দাঁড়িয়ে যায়। ভাবছি আজ একটু টহল দেব। অর্জুন হাসল। আপনার গাড়ি দেখতে পেলে ওরা ভদ্রলোক হয়ে যাবে। ওরা কি কোনো একটা বিশেষ জায়গায় রোজ ছিনতাই করছে? না, জায়গা পাল্টাচ্ছে।
তবে তিস্তা ব্রিজের 1 মাইলের মধ্যেই ঘটনাগুলো ঘটছে। ঠিকই বলেছ। আমার গাড়ি না নিয়ে প্রাইভেট গাড়িতে যাওয়াটাই ভালো। আসবেন নাকি আমার সাথে? কোনো কাজ যখন নেই তখন যাওয়া যেতে পারে, অর্জুন বলল। অবনীবাবু ঘড়ি দেখলেন। তাহলে মিনিট 45-এর মধ্যে থানায় চলে আসুন। অবনীবাবু তার জিপের দিকে এগোলেন। বাড়ি ফিরে এপি সাহেবকে ফোন করলো অর্জুন। তিনি মাত্র 5 মিনিট আগে ফিরেছেন। অর্জুনের গলা পেয়ে বললেন, সন্তু আমাকে বাগানে ফোন করেছিল। তুমি বলেছো কোনো বড় খারাপ কাজ করার আগে ওকে এখান থেকে সরিয়ে দেওয়া দরকার। কিন্তু আজ অফিসেও তোমার সঙ্গে যে ব্যবহারটা করেছে তাতে আমি খুব অপমানিত বোধ করেছি। তুমি কি নিশ্চিত ও খারাপ কাজ করছে? হ্যাঁ। কি কাজ? সেটা জানতে হলে ওকে হাতে নাতে ধরতে হবে। আর ধরা পড়লে আইন তার মতো কাজ করবে। আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন। নিশ্চয়ই। ও যদি কোনো অন্যায় করে থাকে তাহলে আমি চাইবো ওর শাস্তি হোক। আমার দূর সম্পর্কের আত্মীয় হলেও আমি ওকে বাঁচাবার চেষ্টা করব না। আমি চেয়েছিলাম তেমন কিছু করার আগে ও সাবধান হোক। ও যদি ইতিমধ্যে অপরাধী হয়ে গিয়ে থাকে তাহলে আইন ওর বিচার করবে। থ্যাংক ইউ। এপি সাহেব টেলিফোনটা রেখে দিলেন। মানুষটির প্রতি শ্রদ্ধা বেড়ে গেল অর্জুনের। তিস্তা ব্রিজের উপর গাড়িটা থামিয়ে অবনীবাবু ড্রাইভারকে পাঠালেন টোল দিতে। এখনো এই ব্রিজ পারাপার করতে টাকা দিতে হয়। সরকারি গাড়ি, বিশেষ করে গাড়ি যদি পুলিশের হয়, তাহলে তাদের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য নয়। কিন্তু অবনীবাবু যেন ইচ্ছা করেই জানাতে চাইলেন যে তারা সরকারি মানুষ নয়। অন্ধকার গাড়ির ভেতর বসে থাকায় টোল যারা সংগ্রহ করছে তারা তাকে চিনতে পারল না। মোড় পর্যন্ত চলে এসে অবনীবাবু বললেন, আমি কিন্তু আমার এলাকার বাইরে চলে এসেছি, এবার ফিরতে হবে। অর্জুন জিজ্ঞাসা করলো, শেষ ছিনতাই কোথায় হয়েছিল? গাড়িটা আবার ব্রিজের দিকে ফিরে যাচ্ছিল। রাস্তাটা যেখানে বাঁক নিয়েছে সেখানে পৌঁছে অবনীবাবু বললেন, এখানে। গাড়ি থামলো না। অর্জুন দেখলো জায়গাটা বেশ অন্ধকার। দুপাশে লুকিয়ে থাকার মতো চমৎকার পাথরের আড়াল রয়েছে। অর্থাৎ ছিনতাই যারা করছে তারা প্রথমে লুকিয়ে থাকার আড়ালটা খুঁজবে। একই জায়গায় পরপর দুদিন তারা নিশ্চয়ই ছিনতাই করবে না। করাটা স্বাভাবিক নয়। খানিকটা যাওয়ার পর রাস্তার দুপাশে গাছ চোখে পড়ল। গাড়ির হেডলাইটের আলোয় বোঝা গেল ওখানে লুকিয়ে থাকলে রাস্তা থেকে দেখা সম্ভব নয়। দূরে ব্রিজের আলো দেখা যাওয়া মাত্র অর্জুন গাড়িটাকে থামাতে বলল। ডান দিকে একটা কাঁচা রাস্তা নেমে গেছে। সে অবনীবাবুকে বলল, গাড়িটাকে নিচে নিয়ে গিয়ে একটু অপেক্ষা করা যায় না? কেন? ওহো, আপনি ভাবছেন ঠিক এখানেই ছিনতাই করবে ওরা? কি মশাই, জ্যোতিষী হলেন কবে থেকে? অবনীবাবু হাসলেন। ছিনতাই করে ওরা চলে যায় কিসে? কোনো ড্রাইভার বা গাড়ির প্যাসেঞ্জার সেটা দেখেনি। ওরা অন্ধকারে মিলিয়ে গেছে বলেই জানিয়েছে তারা। ওরা নিশ্চয়ই হেঁটে হেঁটে আসবে না। আমরা এই আড়াল থেকে লক্ষ্য করতে পারি কোনো সন্দেহজনক গাড়ি যাচ্ছে বা আসছে কিনা। তা পারি। অবনীবাবুর নির্দেশে গাড়ি নিচে নামিয়ে মুখ ঘুরিয়ে রাখা হলো। এই গাড়িতে ওরা দুজন ছাড়া আরো 3জন পুলিশ আছে। ওদের সঙ্গে কি অস্ত্র আছে অর্জুন জানে না। ছিনতাই যারা করেছে তারা নিশ্চয়ই খালি হাতে আসে না। গাড়ি থেকে নেমে ওরা এমন একটা আড়ালে দাঁড়ালো যেখানে রাস্তায় ছুটে যাওয়া গাড়ির হেডলাইটের আলো পড়ছে না। এখন রাত 10টা। হাইওয়েতে গাড়ি চলাচল কমে এসেছে। যারা যাচ্ছে তাদের গতি স্বাভাবিকের থেকে বেশি। আজ রাত্রে যে ওরা আসবেই তার কোনো নিশ্চয়তাও নেই। এই সময় দূর থেকে মোটর বাইকের আওয়াজ পাওয়া গেল। দুটো মোটর বাইককে
তীব্র গতিতে ছুটে যেতে দেখলো অর্জুন। হেডলাইটের আলোয় পেছনে থাকায় চালকের মুখ দেখা যাওয়ার কথা নয়, কিন্তু প্রতিটি মোটর বাইকে দুজন বসেছিল। অর্জুন অবনীবাবুর দিকে তাকালো। অবনীবাবু মিলিয়ে যাওয়া মোটর বাইকের আলোর দিকে তাকিয়ে বললেন, এত জোরে চালালে তো অ্যাক্সিডেন্ট হবেই। অর্জুন জিজ্ঞাসা করলো, আপনি তখন বললেন যারা ছিনতাই করছে তারা মুখে মুখোশ পরে থাকে, তাই তো? অবনীবাবু বললেন, হ্যাঁ, কেন বলুন তো? আপনার ঠিক মনে আছে? তাই তো বলেছিল, মুখ দেখতে পায়নি, ঢাকা ছিল। মুখ তো কাপড় দিয়ে ঢাকা যেতে পারে, হেলমেটেরও তো ঢাকা পড়ে। হেলমেটে? অবনীবাবু যেন নিজেকেই নিজে প্রশ্নটা করলেন। জায়গাটা শুনশান, ওপাশে কিছু জোনাকি এলোমেলো উড়ছে। মানুষজনের চিহ্ন নেই একটাও, কিন্তু মশা আছে। তারা সক্রিয় হয়ে উঠতেই সেপাইরা চড় মারতে লাগলো নিজেদের শরীরে। অবনীবাবু বললেন, হ্যাঁ, হতেও পারে, আমার ঠিক পরিষ্কার মনে পড়ছে না, বুঝলেন। তা হেলমেট পরা থাকলে ওরা এসেছিল মোটর বাইকে চেপে। একটু আগে দুটো মোটর বাইককে তো চলে যেতে দেখলেন, আমরা কি ওদের চেস করতে পারি না? প্রথমত, এত পরে ধরতে পারা যাবে না। দ্বিতীয়ত, ওরাই যে ছিনতাই করছে তা প্রমাণ করবেন কি করে? চলুন, এখানে আর কতক্ষণ বসে থাকা যায়? অবনীবাবু একমত হলেন। গাড়িটা রাস্তার উপর উঠে আসার পর বললেন, কয়েকবার এই 3 মাইল রাস্তাটা টহল দিয়ে যাই, অন্তত ওপরওয়ালাকে বলা তো যাবে। 8 মাইলটা যাওয়ার পর ওরা একটা মারুতি কারকে রাস্তার একপাশে দাঁড়িয়ে থাকতে দেখল। এর আগে যখন এই পথে এসেছে তখন মারুতিটা ছিল না। অবনীবাবু গাড়ি দাঁড় করাতে বললেন। হেডলাইট ঘোরাতেই দেখা গেল একটি লোক স্টিয়ারিং এর ওপর হুমড়ি খেয়ে পড়ে আছে। পেছনেও একজন রয়েছে। তাড়াতাড়ি গাড়ি থেকে নেমে ওরা ছুটে গেল। যে গাড়ি চালাচ্ছিল তার জ্ঞান নেই। টর্চের আলোয় দেখা গেল কপালের একপাশে রক্ত গড়াচ্ছে। পেছনের সিটে যিনি বসে আছেন তার মুখে টেপ লাগানো, হাত দুটো পিছনে বাঁধা। টর্চের আলোয় তার বিস্ফারিত চোখ দেখা গেল। তাড়াতাড়ি দরজা খুলে ভদ্রলোককে বন্ধনমুক্ত করতেই তিনি হাউ হাউ করে চেঁচিয়ে উঠলেন। অবনীবাবু বললেন, আরে আপনি, কি হয়েছে? কি আর হবে মশাই, সর্বশান্ত হয়ে গেলাম, ডাকাতি ডাকাতি হয়ে গেছে। ভদ্রলোকের নাম নবগোপাল ঘোষ, শহরের নামকরা কন্ট্রাক্টর। তাকে শান্ত হতে বলে অবনীবাবু ড্রাইভারকে নিজের গাড়িতে তুলে তখনই হাসপাতালে পাঠিয়ে দিলেন। পুলিশরাও এই গাড়িতে ফিরে গেল। নবগোপাল বাবু হঠাৎই ঝিমিয়ে গেলেন। দু হাতে মুখ ঠেকে গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়েছিলেন এবং সেই অবস্থায় জিজ্ঞাসা করলেন, ও কি মরে গেছে? না না, মাথায় আঘাত লেগেছে। কি হয়েছিল বলুন তো? আমার সব নিয়ে গিয়েছে ওরা, 2 লক্ষ টাকা ব্রিফকেসে ছিল। কি করে নিল? ওই হতচ্ছাড়া কেশব, আমার ড্রাইভার, এত জোরে গাড়ি চালায় যে নাড়ি ভুড়ি পেট ছেড়ে বেরিয়ে আসে মশাই। বার্নিশের মোড়ে ওকে ধমকাতে এমন আস্তে চালাতে লাগলো যেন গরুর গাড়িও হার মানে। ও যদি আরেকটু জোরে চালাতো তাহলে এই জায়গায় আমরা অনেক আগেই পেরিয়ে যেতাম। তারপর অবনীবাবু একটু অধৈর্য গলায় প্রশ্ন করলেন, ঠিক এখানে আসা মাত্র দেখলাম একটা কালো বিড়াল, হ্যাঁ একটা কালো বিড়াল রাস্তা কেটে দিয়ে ওপাশে চলে গেল। চোখে আলো পড়ায় ওর চোখটা ভয়ঙ্কর দেখাচ্ছিল। কেশব সঙ্গে সঙ্গে গাড়ি থামিয়ে দিল মশাই। বিড়াল রাস্তা কাটলে গাড়ি না থামালে নাকি অ্যাক্সিডেন্ট হয়, তার উপর ওটা আবার কালো বিড়াল। হুম, আরে তুই যদি আরেকটু জোরে চালাতিস তাহলে জায়গাটা পেরিয়ে যাওয়ার পর তো বিড়ালটা রাস্তা পার হতো নাকি, বলুন? গাড়ি থামাতেই ওরা ছুটে এলো দুপাশ থেকে। কেশব বাধা দিতেই ওরা ওকে মারলো। নবগোপাল বাবু বড় করে শ্বাস নিলেন। কি দিয়ে মারলো? দেখিনি মশাই, দেখিনি। অন্ধকারে আমি তখন ব্রিফকেস আঁকড়ে বসে আছি। তারপর আমাকে
টেনে হিচড়ে নামিয়ে এই অবস্থা করে ব্রিফকেস নিয়ে ওরা চলে গেল। উহ, কি ভয়ঙ্কর অরাজকতা! ওহ! অবনীবাবু জিজ্ঞাসা করলেন, ঠিক কত টাকা ছিল ওর মধ্যে? 2 লক্ষ মশাই, 2 লাখস। নবগোপাল বাবু মাথা নাড়লেন। ওদের মুখ দেখেছেন? অর্জুন জিজ্ঞাসা করল। মুখ? ইয়েস। না 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 না, দেখিনি দেখিনি দেখিনি। ঢাকা ছিল। বাঙালি? কি জানি, ইংরেজিতে কথা বলছিল। আমার কি হবে এখন? আমি জলপাইগুড়ি থানার ওসি। চলুন, আপনার গাড়িতে আপনাকে এখন একটু থানায় নিয়ে যাই। একটা ডায়েরি করতে হবে আপনাকে। পুলিশ? আমার পুলিশের ওপর কোনো আস্থা নেই। ঠিক আছে, কিন্তু যা নিয়ম তা তো পালন করতে হবে। আর ইনি হচ্ছেন অর্জুন, পুলিশ নন, প্রাইভেট ইনভেস্টিগেটর। অবনীবাবু অর্জুনকে দেখালেন। হঠাৎ অর্জুনের হাত চেপে ধরলেন নবগোপাল বাবু। আমি ভাই তোমার কথা শুনেছি। তুমি তুমি টাকাটা উদ্ধার করে দাও ভাই। আমি তোমাকে 10% কমিশন দেব। আমি এক কথার মানুষ। হ্যাঁ। আপনি বলছেন ডাকাতদের মুখ আপনি দেখতে পাননি। ওরা কারা তা তো খুঁজে বার করা মুশকিল হবে। কিরকম বয়স বলে মনে হয়েছে? অর্জুন জিজ্ঞাসা করল। নবগোপাল বাবু তখনও ওর হাত ধরে রেখেছিলেন। প্রশ্ন শুনে মাথা নাড়লেন প্রবলভাবে। তখন ওসব মাথায় ছিল না ভাই। ওদের মাথায় কি হেলমেট ছিল? একটু মনে করে দেখুন। হেলমেট? হেলমেট? ইয়েস, ছিল ছিল। হেলমেটে মুখ ঢাকা ছিল বলে তো চিনতে পারিনি। একজন টর্চ জ্বেলেছিল। তার আলো হেলমেটে পড়ায় চকচক করছিল। বেশ জোরেই তিনি বললেন। তাই মাথাগুলো আমার গোল গোল লেগেছিল। নবগোপাল বাবুর গাড়ি চালিয়ে নিয়ে এলেন অবনীবাবু। ভদ্রলোক পেছনের আসনে বসে ক্রমাগত নাক দিয়ে অদ্ভুত শব্দ করে চলেছেন। থানায় পৌঁছে ওর বিবৃতি লিপিবদ্ধ করার পর ওকে যখন ওর বাড়িতে পৌঁছে দেওয়া হলো, তখন প্রায় রাত 12টা। দুজনে একা হওয়ার পর অবনীবাবু বললেন, কি দুর্ভাগ্য বলুন, নাকের ডগার ওপর দিয়ে ডাকাতি করে চলে গেল, অথচ কিছুই করতে পারলাম না। এখন পর্যন্ত পারেননি, পারবেন না তা তো নয়। দূর, একটাও ক্লু পাওয়া যাচ্ছে না। না, যাচ্ছে। প্রথমত একটা কালো বেড়াল, যে খুব ট্রেন্ড। এই শহরে নিশ্চয়ই বেশি লোকের কাছে ট্রেন্ড কালো বেড়াল নেই। কালো বেড়াল? অবনীবাবু হতভম্ব। হ্যাঁ, ওটা ঠিক সময় রাস্তা পার হয় বলেই গাড়ি থেমে যায়। আপনি বলছেন যারা ডাকাতি করছে তারা বিড়ালটাকে ব্যবহার করছে? তাই তো স্বাভাবিক। দ্বিতীয়ত মুখ হেলমেটে ঢাকা ছিল, তার মানে ওরা এসেছিল বাইকে চেপে। বাইকে চাপতে প্রৌঢ়রা তেমন পছন্দ করেন না। তৃতীয়ত ওরা কথা বলছিল ইংরাজিতে। সেই ইংরাজি কতটা ঠিক তা নবগোপাল বাবুর পক্ষে হয়তো বোঝা সম্ভব ছিল না, কিন্তু ধরে নিতে পারি একেবারে অশিক্ষিত ডাকাত নয়। একটা টেলিফোন করতে পারি? নিশ্চয়ই, করুন। যন্ত্রটাকে টেনে নিয়ে নাম্বার ঘোরালো অর্জুন। এত রাতে জেগে থাকার কথা নয়। রিং হয়ে যাচ্ছে। তারপর ঘুম ঘুম গলা কানে এলো। হ্যালো, অর্জুন বলছি। ও, এত রাতে? কি ব্যাপার? বাধ্য হয়েই বিরক্ত করছি। আপনি যদিও বলেছেন কোনো অন্যায় করলে সমর্থন করবেন না, তবুও মনে হয় আপনাকে জানানো উচিত। তুমি কোত্থেকে কথা বলছো? থানা থেকে। ও, বুঝতে পেরেছি। আইন আইনের পথে চলুক, এ ব্যাপারে আমার কিছু বলার নেই। এপি সাহেব টেলিফোনটা রেখে দিতেই অর্জুন একটা বাইকের আওয়াজ শুনতে পেল। বাইরে সেপাইদের সাথে কথা কাটাকাটি। তারপর প্রায় জোর করে যে দরজা দিয়ে এসে দাঁড়ালো। এই সময় এখানে তাকে দেখার কথা চিন্তাই করেনি অর্জুন। অবনীবাবু অত্যন্ত বিরক্ত হয়ে জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার? কি চাই আপনার? উত্তেজনা মানুষকে অন্ধ করে দেয়। উত্তেজনা মানুষকে অন্ধ করে দেয়। সন্দীপ উত্তেজিত, কিন্তু তাই বলে
অর্জুনকে চিনতে পারছে না এখন। একবার তার দিকে চোখ বুলিয়ে অবনীবাবুর সামনে এগিয়ে গেল। আপনি তো ওসি, আপনার সাহায্য চাই। কি ব্যাপার? আমার বিড়ালটাকে পাওয়া যাচ্ছে না। কি? অবনীবাবু চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন। এত রাতে ইয়ার্কি মারতে এসছেন? মোটেও না। আপনার সঙ্গে ইয়ার্কি মারার কি দরকার আমার? আমি থানায় এসেছি অভিযোগ জানাতে। এই বিড়ালটা সাধারণ বিড়াল নয়, অত্যন্ত বুদ্ধিমান আর আমার খুব প্রিয়। ওকে কেউ চুরি করেছে আমাদের বাড়ি থেকে। সন্দীপ বলল। অবনীবাবু হতাশায় কাঁধ নাচালেন। দেখুন, এত রাতে আমি কোনো বিড়াল নিয়ে মাথা ঘামাতে রাজি নই। আপনি প্রয়োজন মনে করলে ডায়েরি করে যেতে পারেন। বিড়ালের খোঁজ পেলে জানিয়ে দেব। কথা শেষ করেই বেল টিপলেন তিনি। একজন কনস্টেবল এগিয়ে আসতেই তাকে বললেন, একে এসআই সাহেবের কাছে নিয়ে যাও তো, ডায়েরি করবেন। অর্জুন এগিয়ে গেল। নমস্কার, সন্দীপ বাবু, আমাকে চিনতে পারছেন? চোখ ছোট করলো সন্দীপ। আপনি এখানে? ওসি সাহেবের সাথে একটু গল্প করছিলাম। আপনার সমস্যাটা আমি বুঝতে পারছি। বিড়ালটাকে কখন থেকে দেখতে পাচ্ছেন না? অর্জুন জিজ্ঞাসা করল। অবনীবাবু বাধা দিলেন। আমি তো ওকে বললাম ডায়েরি করতে যেতে। সেটা নিশ্চয়ই উনি করবেন, কিন্তু ওর বিড়ালটা সাধারণ বিড়াল নয়। নিশ্চয়ই বিশেষ কিছু বিশেষত্ব আছে। ওই যে উনি বললেন না, বুদ্ধিমান বিড়াল। তাই আপনার উচিত ওর কথা একটু মন দিয়ে শোনা। সরি, উচিত শব্দটা ব্যবহার করা বোধহয় ঠিক হলো না। কিন্তু ভেবে দেখুন, বাড়ির বিড়ালকে পাওয়া যাচ্ছে না বলে আমরা কি কেউ কখনো রাত দুপুরে থানায় ছুটে আসি? অর্জুন জিজ্ঞাসা করল। সন্দীপ মাথা নাড়ল। ঠিক, এটাই আমি ওকে বোঝাতে চাইছিলাম। অবনীবাবু অর্জুনের দিকে তাকালেন। বেশ, বেশ। অর্জুন জিজ্ঞাসা করল, বিড়ালটাকে শেষবার কখন দেখা গেছে? সন্ধ্যাবেলায়। ওর নিয়ম করে দিনে দুবার বাগানে যায়। আজ পর্যন্ত ঘর নোংরা করেনি। আমিই নিয়ে যাই, কিন্তু আজ একটু তাড়া থাকায় মাকে বলেছিলাম বাগানে নিয়ে যেতে। বলে বেরিয়ে গেছিলাম বাড়ি থেকে। একটু আগে ওর খোঁজ করতে গিয়ে দেখলাম ও নেই। আপনার মা কি বলছেন? মা বলছে বেড়ালটা নাকি বাগান থেকে সোজা সিঁড়ি দিয়ে উঠে আমার ঘরে চলে গিয়েছিল। ও আমার ঘরেই থাকে। তারপর? অথচ ও যায়নি। মা ভুল দেখেছে অথবা ভেবে নিয়েছে। অবনীবাবু হঠাৎ জিজ্ঞাসা করলেন, বিড়ালটা আপনার কাছে দামি? হ্যাঁ, নিশ্চয়ই। পোষা প্রাণী তো দামি হবে। সন্দীপ জবাব দিল। আপনি বলছেন ও খুব বুদ্ধিমান ছিল, তাই না? কিরকম? আমি যা বলতাম ও বুঝতে পারতো। এমনকি আমি যদি বলতাম সিগারেটের প্যাকেটটা নিয়ে আয়, ও মুখে করে নিয়ে আসতো। কখনো বাগান ছাড়া বাড়ির বাইরে যেত না। আমি ওকে ফেরত চাই, মিস্টার অফিসার। কিরকম দেখতে ছিল? কালো, একটু বেশি কালো। আমি ওকে 4 দিন বয়সে একটা ভুটিয়ার থেকে এনেছিলাম। মনে হয় ও একটা ভুটিয়া বেড়াল। গায়ের লোমগুলো ঘন আর সাধারণ বিড়ালের থেকে বড় বড়। অর্জুন জিজ্ঞাসা করল, অন্ধকারে কি ওর চোখ জ্বলে? ঝট করে ঘাড় ঘোরালো সন্দীপ। ওই ধরনের যে কোনো প্রাণীর চোখই অন্ধকারে জ্বলে, কিন্তু তাই বলে আমার বিড়ালটা মোটেই হিংস্র নয়। অবনীবাবুর নির্দেশে খাতা এলো। সেখানে সন্দীপ তার নাম, ঠিকানা এবং তার অভিযোগ লিখল। খাতাটা এসআই এর কাছে পাঠিয়ে দিয়ে ডায়েরির জন্য বলে দিলেন তিনি। হঠাৎ অর্জুন জিজ্ঞাসা করলো, আপনি কি কাউকে সন্দেহ করেন? সন্দেহ? বিড়াল চুরি কেউ করবে তো ভাবিনি। তবে একটা লোক দিন কয়েক আগে এসেছিল, আমার বিড়ালটাকে দেখতে চাইছিল। লোকটার ভাবভঙ্গি আমার ভালো লাগেনি বলে আমি তাকে পাত্তা দিইনি। কোথায় থাকে সে? আমি জানি না। আচ্ছা সন্দীপ বাবু, আজ সন্ধ্যাবেলায় বাড়ি থেকে বেরোবার পর আপনি কোথায় গিয়েছিলেন? কাদের সাথে গিয়েছিলেন? অর্জুন জিজ্ঞাসা করল। তার সঙ্গে বেলা চুরির কি সম্পর্ক?
আপনার বলতে আপত্তি আছে? হ্যাঁ, এটা আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার। অবনীবাবু বোধহয় আর ধৈর্য রাখতে পারলেন না। বললেন, আরে ভাই, জলপাইগুড়ি শহরে তোমার বয়সী ছেলেরা সন্ধ্যাবেলা এমন কি করতে পারে যা বলতে অসুবিধা হচ্ছে? সন্দীপ এক মুহূর্ত ভাবল। আমরা আড্ডা মারছিলাম। কোথায়? অর্জুন জিজ্ঞাসা করল। এটাও বলতে হবে? আমি বুঝতে পারছি না, আপনি যদি কোনো অন্যায় না করে থাকেন তাহলে বলতে কি অসুবিধা? আমি অন্যায় করেছি বলে মনে হচ্ছে আপনার? সন্দীপ হঠাৎ রেগে গেল। আপনি কিন্তু আমাকে অপমান করছেন। অবনীবাবু বললেন, দেখুন ভাই, আমরা না খুব ডিস্টার্ব আছি। আজ সন্ধ্যের পর তিস্তা ব্রিজের ওপরে একটা ডাকাতি হয়েছে, বুঝেছেন? কেউ মারা যায়নি, কিন্তু ড্রাইভার ইনজিওর্ড। তার সঙ্গে আমার সম্পর্ক কোথায়? আমি তো একবারও বলিনি আপনার সম্পর্ক আছে। যারা ডাকাতি করছে তারা মোটর বাইক চেপে এসেছিল, এই শহরেরই ছেলে। কি করে বুঝলেন এই শহরের ছেলে? অনুমান। আপনিও তো মোটর বাইকে এসেছেন। সন্দীপ হঠাৎ শব্দ করে হেসে উঠল। আমি কোন পরিবারের ছেলে তা আপনি জানেন না। তাছাড়া যদি ডাকাতি করে থাকি তাহলে ভুলেও থানায় আসতাম না, বুঝেছেন? সেটা ঠিক, আবার বেঠিকও হতে পারে। যাকগে, আপনি যেতে পারেন। যদি খবর পাই, বিড়ালটাকে উদ্ধার করার চেষ্টা করব। অবনীবাবুর কথা শেষ হলে সন্দীপ সুবোধ বালকের মতো উঠে ঘর থেকে বেরিয়ে গেল। অর্জুন বলল, হ্যাঁ, আজ রাত্রে ঘুমের 12টা বেজে গেল। কেন? ডাকাতরা একটা বিড়াল ব্যবহার করছে গাড়ি থামাতে। সন্দীপের বিড়াল যদি ওরা চুরি করে নিয়ে যায় তাহলে সন্দীপ নির্দোষ। আবার ডাকাতির পর যদি বিড়াল চুরি যায় তাহলে ও এখানে আসবে কেন? আপনার কি মনে হচ্ছে দুটো বিড়াল একই? হয়তো ভুল হচ্ছে, কিন্তু এমনও তো হতে পারে বিড়ালটা আদৌ চুরি যায়নি। সন্দীপ একটু বাহানা করে গেল। অর্জুন বলল, উঠুন উঠুন, বাড়ি যান, কাল সকালে ভাবা যাবে। দাঁড়ান। অর্জুন টেলিফোনের কাছে গেল। নাম্বার ঘুরিয়ে সাড়া পেতেই বলল, মাসিমা, বিড়ালটাকে পাওয়া গেছে? পাওয়া যাবে কেন? খোকা যে বললো ওটাকে কোন তান্ত্রিকের কাছে রেখে এসেছে। তুমি কে বলছো বাবা? সন্দীপের মা জিজ্ঞাসা করল।